বাজেটের আরও তথ্য জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। যাচ্ছে তার কাছে। যশোয়া, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা শুরুতে যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, এবারের বাজেটের আকার কম হতে পারে, যেটি ৭,০০০ কোটি টাকার মতো কম। এর আগের বাজেটে ছিল 7,97,000 কোটি টাকা, এবার 90,000 কোটি টাকা করা হয়েছে সামগ্রিকভাবে। তাছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে এবার নতুন ধরনের একটি বাজেট পেতে যাচ্ছে বাংলাদেশ। কারণ আপনি জানেন, এর আগে যখন 2007-08 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন এক ধরনের প্রস্তুতি ছিল, এরপর আবার গণতান্ত্রিক সরকার, আবার দীর্ঘ প্রায় 15-16 বছর পর আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার একটি বাজেট ঘোষণা করতে যাচ্ছে। কেমন হতে পারে এবারের বাজেটের আকার? আপনি শুরুতে যেমনটা বললেন যে 7,000 কোটি টাকার মতো কম হতে পারে, এবার সবটাই আমাদের কাছে সম্ভাব্য কিছু তথ্য। সেক্ষেত্রে দেশের ইতিহাসে এই প্রথমবার বাজেটের আকার কমতে যাচ্ছে, এটা হতে পারে সব থেকে বড় চমক। যেমনটা আপনি জানেন, হয়তো দর্শকরা জানেন যে আজ বিকাল 3টায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বাজেট বক্তব্য পেশ করবেন এবং তারপরে আসলে প্রকৃত আকারটা জানা যাবে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই হিসেবে আমরা জানি যে এবছর 2025-26 অর্থ বছরে যে পরিমাণটি হতে পারে বাজেটের আকার, সেটা হচ্ছে 7,89,999 কোটি টাকা, এবং যে পরিমাণটা 2024-25 অর্থ বছরে ইনান ছিল 7,97,000 কোটি টাকা, অর্থাৎ 7,000 কোটি টাকার মতো কম হতে পারে, যা ইতিহাসের প্রথম ইনান। এবং এছাড়া এবছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.5% এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 6.5%। এবং যেমনটা আমরা বললাম যে 7,000 কোটি টাকা কিন্তু এবছর কম আকার হতে পারে, কিন্তু সংশোধিত বাজেট থেকে কিন্তু সেটা আবার আমরা আগের বাজেটগুলোর সাথে যদি একটু তুলনা করি তাহলে হয়তো বা একটু বুঝতে পারবো। একটু দেখি না, 2021-22 থেকে যদি শুরু করি সেক্ষেত্রে কিন্তু ছিল 6,03,681 কোটি টাকা, এবং 2022-23 অর্থ বছরে ছিল 6,78,064 কোটি টাকা, এবং 2023-24 অর্থ বছরে ছিল 7,61,785 কোটি টাকা, 2024-25 অর্থ বছরে ছিল 7,97,000 কোটি টাকা। এবং যেমনটা বললাম যে সম্ভাব্য আজ বিকেল 3টায় অর্থ উপদেষ্টা যেই বাজেটের আকার ঘোষণা করবেন সেখানে হতে পারে 7,90,000 কোটি টাকা। সামগ্রিকভাবে আমরা আকারটা বুঝলাম, স্বাভাবিকভাবেই বাজেট ঘাটতির বিষয়েও নিশ্চয়ই একটি প্রশ্ন থেকে যায়। এটি আসলে বাজেট ঘাটতির পরিমাণটা এবার কেমন হতে যাচ্ছে সেটিও যদি একটু দর্শকদের আমরা জানাই। আমরা যদি বলি যে বাজেট ঘাটতি মেটাতেও সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ নিয়ে থাকে, এবং এবছরের চিত্রটা যদি আমরা একটু দেখি 2024-25 অর্থ বছরটা দিয়ে আমরা একটু দেখাতে চাই। বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা এবং বাজেট ঘাটতি ছিল 2,56,000 কোটি টাকা। এবং 2025-26-এ সম্ভাব্য হতে পারে বাজেটের আকার, তবে ইতিমধ্যেই বললাম যে ঘাটতি হতে পারে 2,26,000 কোটি টাকা। এবং সেক্ষেত্রে আমি যদি বলি এই ঘাটতি মেটাতে সরকার কোন কোন উৎস হতে অর্থ নেওয়ার পরিকল্পনা করছে সেই চিত্রটাও যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি না, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2024-25 অর্থ বছরে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার 1,07,000 কোটি টাকা অর্থ নেওয়ার পরিকল্পনা ছিল, এবং বৈদেশিক উৎস থেকে 90,700 কোটি টাকা নেওয়ার পরিকল্পনা ছিল। 2025-26-এ হতে পারে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,21,000 কোটি টাকা নেওয়ার পরিকল্পনা দিতে পারে, এবং বাকিটা বৈদেশিক উৎস থেকে সরকার নেওয়ার পরিকল্পনা করতে পারে। দেখলাম সরকারের তো স্বাভাবিকভাবে রাজস্ব আদায় পরিকল্পনাও থাকে। রাজস্ব আদায় পরিকল্পনা কি হতে পারে এবারে 25-26 অর্থ বছরে? রাজস্ব আয় নিয়ে সব থেকে বড় পরিকল্পনাটা বাজেটে থাকে, এবং বাজেট আসলে রাজস্ব আয় পরিকল্পনা নিয়ে একটি বিষয় সব থেকে বেশি আলোচনায় থাকে। সেক্ষেত্রে যদি সেই চিত্রটা একটু দেখা, এখানেও আমি একটু তুলনামূলক চিত্রটা দেখাতে চাচ্ছি না। 2024-25 অর্থ বছরে আমরা যদি দেখি মোট রাজস্ব আদায়ের পরিকল্পনা ছিল সরকারের 5,41,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে সেটা হতে পারে 5,64,000 কোটি টাকা, এবং এনবিআর এর মাধ্যমে রাজস্ব আদায়ের পরিকল্পনা 2024-25-এ সরকারের ছিল 4,80,000 কোটি টাকা, এবং 2025-26-এ সেটা হতে পারে 4,99,000 কোটি টাকা। এবং এনবিআর এর বাইরে এনবিআর বহির্ভূত খাত থেকে সরকার 2024-25 অর্থ বছরে 15,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা করেছিল, সেটা 2025-26 অর্থ বছরে এই 19,000 কোটি টাকা হতে পারে। আর কর বহির্ভূত খাত থেকে এই 2024-25 অর্থ বছরের মতো একই 46,000 কোটি টাকা। অর্থাৎ সামগ্রিকভাবে বাজেটের আকার কমার আভাস থাকলেও রাজস্ব আদায়ের যে পরিকল্পনা সেটি কিন্তু বেড়েছে কিন্তু, এবং তাদের পরিকল্পনা সেরকমই আছে। সাধারণ মানুষেরও নিশ্চয়ই একটি প্রত্যাশা রয়েছে এই বাজেট ঘিরে। গণতান্ত্রিক সরকারের সময় নিশ্চয়ই অনেক সুযোগ থাকে, সংসদে জনপ্রতিনিধিরা কথা বলার সুযোগ পায়, এবার হয়তোবা সেটি পাওয়া যাবে না। এরপরও সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটি আমরা বলা যায় যে সাধারণ মানুষ কিন্তু আসলে রাজস্ব আয়, বাজেট ঘাটতি এসব বোঝেন না। তারা বোঝেন যে তাদের আয় ব্যয়ের হিসেবটা মিলল কিনা, তারা কতটুকু স্বস্তি পাচ্ছেন। এক্ষেত্রে তাদের সব থেকে বড় প্রশ্ন থাকে কি কি বিষয়ের দাম কমতে যাচ্ছে। যে বিষয়টি না আলোচনা করলেই না একেবারে
ব্যক্তি করমুক্ত আয়সীমা সাধারণ যারা স্বল্প আয়ের মানুষ জনগণ যারা আছেন তাদের জন্য এবার কি কোনো সুখবর আছে, নাকি অন্তর্বর্তী সরকারের যে বাজেট পরিকল্পনা সেখানেও তেমন কোনো কিছু আসলে পাচ্ছে না? সুখবর আছে কিছুটাই না, তবে তার জন্য আর 1 বছর অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এবছর বাজেটে যে ঘোষণা আসতে পারে সেটা হচ্ছে করমুক্ত আয়সীমা 2026-27 কর বর্ষের জন্য 25,000 টাকা পর্যন্ত সীমা বাড়ানো হতে পারে। সাধারণ করদাতাদের এখন 3,50,000 টাকা যদি তারা বছরে আয় করে সেক্ষেত্রে তাদের কর দিতে হয়, কিন্তু সেক্ষেত্রে 2026-27 কর বর্ষে যেটা হতে পারে 25,000 টাকার বেশি সুযোগ তারা পেতে পারে। অর্থাৎ আপনি যদি বছরে 3,75,000 টাকার বেশি আয় করেন সেক্ষেত্রে আপনার একটু চিন্তার কারণ আছে যে কর দিতে হবে, কিন্তু তার নিচে আয় করলে সেক্ষেত্রে তার আর কর দিতে হবে না। তবে এখানে বিষয় হচ্ছে ইনান, এটা সাধারণ করদাতাদের চিত্র, এবং যদি সেক্ষেত্রে নারী কিংবা 65 বছরের বেশি হয় সেক্ষেত্রে হতে পারে 4,25,000 টাকা, তাহলে তাকে কর দিতে হবে 4,25,000 বেশি বাৎসরিক আয় হলে, যেটার পরিমাণ 2025-26 কর বর্ষে ছিল বা আছে 4 লাখ টাকা। এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যদি বলি, যার পরিমাণ 2025-26 কর বর্ষে 4,75,000 টাকা এবং সেটা 2026-27 কর বর্ষে হতে পারে 5 লাখ টাকা। অর্থাৎ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কেউ যদি বছরে 5 লাখ টাকা আয় করে 2026-27 কর বর্ষে তাকে তখন কর দিতে হবে। এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা এটা অন্তর্ভুক্ত হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে সীমাটা হচ্ছে 5,25,000 টাকা। অর্থাৎ 2026-27 কর বর্ষে তারা যদি বছরে 5,25,000 টাকা আয় করেন, এর বেশি আয় করেন, তবেই তাদেরকে কর দিতে অব্যাহতি পাবে। আমি একটু এই পর্যায়ে জানতে চাই, সবচেয়ে বেশি মানুষ মুখিয়ে থাকে সেটি জানার জন্য, সেটা হচ্ছে যে আসলে কোন জিনিসগুলোর দাম বাড়বে, কোন জিনিসগুলোর দাম কমতে পারে। এই বিষয়টি যদি আমরা একটু দেখি, এবারের বাজেটে সম্ভাব্য যে জিনিসগুলোর দাম বাড়তে পারে আসলে কোন, এখন পর্যন্ত আপনারা কি আভাস পাচ্ছেন? এনার বেশ কিছু পণ্যের এই ভ্যাট অব্যাহতি কিংবা ভ্যাট কমিয়ে আনা এরকম কিছু সরকার দিচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে সেটা বাড়ছে। তো আমরা যদি সেই চিত্রটা একটু দেখি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভবন নির্মাণ কিংবা এই ধরনের সংশ্লিষ্ট যে সামগ্রী রয়েছে, সিমেন্ট, রড, টাইলস কিংবা মার্বেল, এই ধরনের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর গৃহ নির্মাণের ক্ষেত্রে একটু চিন্তিত হতে হবে। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে গৃহ নির্মাণের যে বেশ কিছু সামগ্রীগুলো রয়েছে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে সাধারণ মানুষের উপর বোঝাটা পড়বে। আমরা আরো কিছু চিত্র দেখতে চাই যে কি কোন পণ্যে আসলে দাম বাড়তে পারে। ইলেকট্রনিক্স পণ্য আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি নতুন সংসার গোছানোর চেষ্টা করে কিংবা তারা ইলেকট্রনিক্স পণ্য কেনার চেষ্টা করে সেক্ষেত্রে তাদেরও একটু চিন্তিত হওয়ার কারণ রয়েছে, কারণ এইসব পণ্যের দাম বাড়ছে। ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রনিক কেটলি, আয়রন, রাইস কুকার, এই ধরনের ইলেকট্রনিক্স পণ্যেরও কিন্তু আসছে বাজেটে দাম বাড়তে পারে। এবং দাম বাড়তে পারে আবারও সেই বলা যায় যে ঘরের জিনিস বা সংসারের জিনিসপত্রের দিকে যদি আমরা আসি, এলপিজি সিলিন্ডার যারা ব্যবহার করেন রেস্টুরেন্ট কিংবা ঘরে, তাদেরও কিন্তু কপালে চিন্তার ভাঁজ আসতে পারে, কারণ সেক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে, ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে, মাইক্রো ওভেনের দামও কিন্তু সেই সঙ্গে বাড়তে পারে। আমরা দেখছি যে ইলেকট্রনিক্স পণ্যগুলোর কিন্তু এবছরের দাম বাড়ার সম্ভাবনা বেশি। আমি একটু যেটি না বললে না, এলপিজি সিলিন্ডারের কথা বলা হচ্ছে, জ্বালানি খাত থেকেও তো নিশ্চয়ই এই ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়। এটি বোধহয় শুধুমাত্র এলপিজি যেসব সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার গ্যাস রয়েছে, সেই ক্ষেত্রে আসলে কমানোর পরিকল্পনা সাধারণ মানুষ অনেকটা আবার কিন্তু কনফিউজড হতে পারে যে জ্বালানি খাতে সব জ্বালানির দাম বাড়বে কিনা, সেটা একটা প্রশ্ন। দাম কমতে পারে কোন বিষয়গুলো, আমরা একটু কোন পণ্যে একটু আমরা দেখতে চাই। কিছু পণ্য যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমার আভাস আমরা পাচ্ছি। ইতিমধ্যে আমরা জানি মূল্যস্ফীতির চাপে একদম দেশের অর্থনীতি এক কষাঘাতে আছে, সেক্ষেত্রে মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরা এবারের লক্ষ্য, অর্থ উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন। সেক্ষেত্রে আমরা নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের নাম যদি দেখি, চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, যে জিনিসগুলো না হলেই নয় সেই জিনিসগুলোর দাম কিন্তু কমানোর পরিকল্পনা আসতে পারে এই বছরের বাজেটে। এবং বাজেটে আসতে পারে কোমল পানীয়, আইসক্রিম এবং বিদেশি জুসের দাম কমার আভাসও। অর্থাৎ এগুলো কিছুটা শৌখিন জিনিসও বলা যায় এবং কিছুটা নিত্য প্রয়োজনীয় বলা যায়, সেই জিনিসগুলোর কিন্তু দাম কমতে পারে না। সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জিনিস আসলে মানুষের সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। এছাড়া বাচ্চাদের যে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস, গত কয়েক বছর আমরা দেখেছি যে শিশু এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু সরকার বরাবরই চেষ্টা করে, যে সরকারি থাকে তারা চেষ্টা করে স্যানিটারি ন্যাপকিন কিংবা ডায়াপারের দাম কমানোর, এবং এবছরও আমরা সেই আভাসটা পাচ্ছি। সামগ্রিকভাবে আমরা বাজেটের যে তুলনামূলক চিত্রটা দেখলাম, এটা আসলে হয়তো বিকাল 3টায় যে চূড়ান্ত বাজেট পেশ করা হবে তখন হয়তো আমরা সামগ্রিকভাবে পুরো চিত্রটা বুঝতে পারবো। যশোর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ইনান। 2025-26 অর্থ বছরের বাজেটের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া।